10 জুলাই 1946 উপমহাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। এদিন প্রতিষ্ঠা হয় ঢাকা মেডিকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকে আজ 81 বছরে এসে দাঁড়িয়েছে সেই প্রতিষ্ঠান। আমরা এই অধ্যায়ে অনেকগুলো জ্ঞানীগুণী মানুষকে পেয়েছি যারা দেশে এবং দেশের বাইরে নানানভাবে দেশের জন্য কন্ট্রিবিউট করে যাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে তৈরি হয়েছেন অনেক অধ্যাপক, প্রথিতযশা চিকিৎসক এবং অনেক গুণী অ্যালামনাই। আমরা সেই জ্ঞানীগুণী অ্যালামনাইদের নানান অবদান স্মরণ করব, কিভাবে তারা আরও কন্ট্রিবিউট করতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবং তার জন্য আজকে আমাদের স্টুডিওতে দ্য ওয়েলনেস ডেস্কের স্পেশাল পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, একজন গুরুত্বপূর্ণ অ্যালামনাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। ডিএমসি শব্দটা যখন মাথায় আসে তখন কি মনে হয়? আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে ঢাকা মেডিকেল কলেজের ব্যাপারে যখনই কোনো প্রশ্ন আসে তখন আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে আজকে যে পর্যায়ে আমি এসে পৌঁছেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ঢাকা মেডিকেল কলেজের কৃতিত্ব। কারণ আমি 1976 সালের 1 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হয়। সেখান থেকে আমার যাত্রা শুরু। তারপরে দীর্ঘদিন 7 বছর আমরা ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি সহ সেখানে পড়ালেখা করেছি। পরবর্তীতে 90 সালে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। তারও পরে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি এক সময়, যার কারণে আজ আমি যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তার পুরোপুরি কৃতিত্ব আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজে। স্যার, ঢাকা মেডিকেল কলেজে যখন আপনি প্রথম দিন আসেন তখনকার ওয়েলকামিংটা কেমন ছিল? ওই দিনের কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে কিনা? তখনকার দিনে তো আপনার ইট ওয়াজ জাস্ট আফটার লিবারেশন 75-76। রাইট। তো সেই সময় আমার যতদূর মনে পড়ে যে তখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তখন কিন্তু বিভিন্ন দলের মধ্যে এক ধরনের সম্প্রীতি ছিল। তা আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে প্রথম পদার্পণ করি, আমরা তখন সব পুরনো ছাত্রদের দ্বারাই আমরা ওয়েলকাম হয়েছিলাম। সবাই আমাদেরকে সেই ক্যাম্পাসে স্বাগত জানিয়েছে। এবং তখন আমাদের গ্যালারি ছিল দুটো, এক নম্বর গ্যালারি, 2 নম্বর গ্যালারি। 1 নম্বর গ্যালারিতে আমাদের প্রথম ক্লাস ছিল, উদ্বোধনী ক্লাস। এবং সেই ক্লাসে আমাদের 210 জন আমরা স্টুডেন্ট ছিলাম। তখন ফার্স্ট ইয়ারে একসাথে 210 জন ভর্তি হতো, অনেক ছাত্র। এটা কি প্রথম থেকে স্যার যখন প্রতিষ্ঠা হয় তারপর থেকে কি ওই সময় 210 করে কন্টিনিউ হয়েছে? এটা সব সময় ছিল না। এটা ছাত্রের এই যে নাম্বার অফ স্টুডেন্টস ভ্যারি করতো। তা আমাদের সময় ইট ওয়াজ এ হিউজ নাম্বার, আনইউজুয়াল নাম্বার, 210 জন। মানে আগের থেকে তুলনামূলক আপনারা বেশি ভর্তি হয়েছেন? বেশি ছিল। এখন আবার কিন্তু কম। হ্যাঁ, এখন আবার 225, এখন 225 না, কিন্তু মাঝখানে আবার অনেক 250 ছিল, 150 ছিল মাঝখানে। আমাদের পরে কমে গেছিল, আবার বেড়েছে। তো সব মিলে এটার একটা কম বেশি সবসময় আছে। তা আমাদের সময় 210 জন ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার অ্যাডমিটেড। এবং আমাদের সাথে প্রায় 15 থেকে 20 জন বিদেশি ছাত্রছাত্রী ছিল তখন। ওরা সরকারি অনুদান নিয়ে প্যালেস্টাইন, তারপরে নেপাল, মালয়েশিয়া, এইসব দেশ থেকে পড়তে আসতো, সরকারি অনুদান প্রাপ্ত। এটা তো অনেক দিনের ইতিহাস আছে, বিদেশি ছাত্ররা বাংলাদেশে এসে পড়তেছে। এই জায়গায় এটার কি কোনো একটু হিস্ট্রি বলতে পারেন? কত আগে থেকে বাংলাদেশে আসা শুরু করেছে স্যার? এটা স্বাধীনতার পরপরই এই যে ইন্টারচেঞ্জ অফ আপনার এডুকেশন ফ্যাসিলিটিস। এবং তখন বাংলাদেশের আপনার আমাদের যে এডুকেশনের যে আমি বলবো যে কি বলবো মান ছিল, যার কারণে বাইরের অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে কিন্তু স্কলারশিপ নিয়ে পড়তে আসতো সেই সময়। আমার সাথে বললাম তো প্রায় 15-20 জন ছিল। স্যার, আপনি তো অ্যালামনাইয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেছেন।
বর্তমানে টোটাল অ্যালামনাই কত আছে? এই অ্যালামনাই দিয়ে আপনাদের বিশেষ কোনো কন্ট্রিবিউট কাজ আছে কিনা এই মুহূর্তে? অ্যালামনাই, আমরা যে উদ্দেশ্যে অ্যালামনাই প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে প্রথম প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর অলিউল্লাহ স্যার। উনি মেডিসিনের খুব বিখ্যাত প্রফেসর ছিলেন, এবং সেক্রেটারি ছিলেন প্রফেসর নাজবুল নাহার। উনি ছিলেন পেডিয়াট্রিক্সের শিশু বিশেষজ্ঞ, বাংলাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। তারা প্রথম এটা প্রতিষ্ঠা করেন, এবং প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে এটা কিন্তু খুব একটা দূরে আগায়নি। 200-300 এরকম মেম্বার ছিল, যদিও হাজার হাজার গ্র্যাজুয়েট কিন্তু আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হয়েছে। তো পরবর্তীতে ধীরে ধীরে এটা নেতৃত্ব বদল হয়, জি। এবং একসময় আবিদ হোসেন মোল্লা শিশু বিশেষজ্ঞ, জি, জি। তিনি সেক্রেটারি হন। সৈয়দ মাহবুবুল আলম সেক্রেটারি হন। তারপরে আমি সেক্রেটারি ছিলাম। তো আমাদের সময় আমরা প্রধানত চেষ্টা করেছি এটার ব্যাপ্তিটা, সদস্য সংখ্যা বৃদ্ধি করার জন্য। ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনি তো যে পাশ করে গিয়েছে সেই অ্যালামনি, জি, জি, জি। কিন্তু অ্যালামনি ট্রাস্টের সাথে সম্পৃক্ততা করার জন্য অফিসিয়ালি সংযুক্ত হওয়া, সেখানে আমাদের একটু দুর্বলতা ছিল। সেটাকে কাটায় ওঠার জন্য আমরা চেষ্টা করেছিলাম তখন। তো তাতে করে জেনারেল মেম্বারের প্রভিশন করেছিলাম আমরা, এবং লাইফ মেম্বার সব মিলে তখন বোধহয় 500 মতো এরকম লাইফ মেম্বার ছিল, আর 300-400 মতো জেনারেল মেম্বার ছিল। স্যার। তো তারপরে 2007-8-এর পরের থেকে আপনার যখন সরকার পরিবর্তন হয়, অ্যালামনি ট্রাস্টি মাঝেও অন্যান্য দেশের অন্যান্য সংগঠনগুলির মতো দলীয়করণ হয়ে যায়, এবং সেই দলীয়করণের ফলে অ্যালামনির যে মূল লক্ষ্য সবাইকে নিয়ে একসাথে চলা, সেই জিনিসটা কিন্তু ব্যাহত হয়। এবং সেই জায়গায় আমরা যারা অ্যালামনিতে সম্পৃক্ত ছিলাম মারাত্মকভাবে, আমরা ইভেন বিভিন্ন অনুষ্ঠানে আমরা দাওয়াতও পাইনি, যার কারণে এইটা সংগঠনটি সংকুচিত হয়ে যায়। আজকে 81তম যে ডিএমসি দিবস এটা পালিত হচ্ছে, আমি আশা করব যে এটা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে, এবং সবাই মিলে একসাথে এই অ্যালামনি প্রোগ্রামটা আমরা ইনশাল্লাহ। স্যার, আপনার এই ডিএমসির অ্যালামনাই, আপনি তো এই মুহূর্তে যেই পজিশনে আছেন, ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন ড্যাবের প্রেসিডেন্ট, এই জায়গায় টোটাল অ্যালামনাইকে যদি অ্যাকোমোডেশনের যে জায়গাটা, এই জায়গাটায় আপনার কি মনে করেন সবাইকে ওন করার ওয়েটা কি হতে পারে? আমি তো, আমাদের উদ্দেশ্য তো হলো চিকিৎসক যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে গিয়েছে তাদের সবাইকে নিয়েই এই ট্রাস্টটি পরিচালনা করা, অথবা এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করা। কারণ আপনি যদি সবাই একত্রিত না হন, কোনো প্রোগ্রামই খণ্ডিতভাবে কিন্তু আপনার উদযাপন মুখরটা হবে না, এবং উৎসবমুখর হয় না। Right. সেই জায়গায় দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে একসাথে এই প্রোগ্রামগুলি করা উচিত। এবং তাহলে ঢাকা মেডিকেল কলেজের যে আপনার আমি বলবো যে মেডিকেল কলেজে আমরা যারা পড়ালেখা করেছি, আমরা যে মানবতার সেবায় যে আমাদের যে আমরা যে ওত দিয়েছিলাম, সেটা সাকসেসফুল হবে। স্যার, আপনি যে পর্যায়ে এসছেন, নানান জায়গায় নানান প্রতিষ্ঠানে নানানভাবে দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ তৈরি হয়, তখন কখনো মনে হয় কিনা যে ডিএমসির এই শিক্ষাটা আমার এই আশার পেছনে বিশেষ ভূমিকা ছিল, এরকম কোনো কিছু কি বিশেষ মনে হয়? বেসিক্যালি ঢাকা মেডিকেল কলেজ ইজ সাচ অ্যান অর্গানাইজেশন, এখানে যারা পড়ালেখা করেছে এটার একটা বৈশিষ্ট্য হলো ঢাকা মেডিকেল কলেজের করিডোর দিয়ে যদি আপনি হাঁটেন, যারা হাঁটে, যারা মানে আমি বলবো ছাত্র, দে লার্ন সামথিং। মানে প্রতিটা জায়গায় শিক্ষার নেওয়ার কিন্তু জায়গা আছে ঢাকা মেডিকেল কলেজে। এবং বিশেষ করে আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করেছি, আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের সেই সময় যে শিক্ষাদানের ক্ষেত্রে এবং রুগীদের প্রতি তাদের যে কর্তব্য পরায়ণতা, সেটা আমাকে সবসময় আমি বলবো যে
আমাকে ভীষণভাবে আবেগতাড়িত করে। স্যার, এই মুহূর্তে যদি আপনি সেই সময়ের শিক্ষকদের কাউকে বিশেষভাবে রিকল করতে চান, কাকে আপনি স্মরণ করবেন, কেন স্মরণ করবেন? না, আমাদের সময় যারা ছিল প্রত্যেকের নামই আমি বলবো যে প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে এক একজন লিজেন্ড ছিলেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে রুগীদের প্রতি বর্তমানে শিক্ষকদের সেই জিনিসটা আমরা দেখি না। আগে যে শিক্ষকরা যত কাজই থাকুক, রাতের বেলা তার ওয়ার্ডে রাউন্ড দেওয়া এটা ছিল মাস্ট। যে জিনিসটা এখন আমরা দেখি না। বিকেলে অথবা রাতে সময় করে ছাত্রদের পড়ানো, এটা ছিল প্রতিটা ওয়ার্ডে আপনার যারা সিএ রেজিস্ট্রার ছিলেন আমাদের সিনিয়র, তারা রুটিনলি করতেন। এবং অ্যাডমিশন ডেতে প্রফেসর নিজে রাউন্ড দিতেন। এখন যেটা আমরা সরকারি হাসপাতাল অথবা বেসরকারি মেডিকেল কলেজ কোথাও কিন্তু আমরা সেইভাবে এই সেবাটা পাই না। স্যার, আপনার পলিসিতে তো কন্ট্রিবিউশন করার সুযোগ আপনাদের এই মুহূর্তে আছে। এই জায়গাটায় আপনার কাছে কোনো সিস্টেমেটিক পরিবর্তন করলে কি এখানে এই ইনভলভমেন্টটা হতে পারে? এখানে সিস্টেম তো আছেই, মানে এইগুলি করার জন্য। Right. আমি মনে করি যে ইটস এ ল্যাক অফ কমিটমেন্ট টু দি পেশেন্ট, কমিটমেন্ট টু দি স্টুডেন্টস। আমাদের very good মন point. মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমরা অনেক বেশি বাণিজ্যিক হয়ে গেছি, একদম। সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। খুবই ভালো বলেছেন স্যার। আপনি তো সেই দীর্ঘ সময় 34 কে 34 আপনার, জি, এখন 81তম ব্যাচ আসছে। যারা জুনিয়র নতুন করে আসছে, এদের জন্য অ্যালামনাইরা কি করতে পারে? একই সাথে নতুন যারা, এদেরকে আপনারা অ্যালামনাইরা কি উপদেশ দিবেন? অ্যালামনি ট্রাস্টের থেকে অথবা অ্যালামনিদের থেকে কিন্তু বিভিন্নভাবে ঢাকা মেডিকেল কলেজের যারা নবীন ছাত্র তাদেরকে সাহায্য সহযোগিতা করার বিভিন্ন পদক্ষেপ কিন্তু অতীতে নেওয়া হয়েছে, বর্তমানে নেওয়া হচ্ছে। এর মধ্যে গরিব মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ, স্যার, তারপরে আপনার বিভিন্ন যারা ডাক্তারি পাশ করেছেন অথবা ছাত্র, তাদের জন্য ট্রেনিং, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা। আবার অ্যালামনিদের পক্ষ থেকে আপনার বিদেশে যে অত্যাধুনিক যে আমাদের যে অনেকগুলো প্রশিক্ষণের instruments, সুযোগ আছে। সেইগুলিকে বাংলাদেশে বিনামূল্যে হাসপাতালে দেওয়া, এবং যাতে করে আপনার বাংলাদেশের যারা ছাত্র তারা সেগুলি ব্যবহার করে এবং রুগী এবং চিকিৎসক দুই পক্ষই এতে উপকৃত হচ্ছে। এবং কোভিডকালীন সময়ে কিন্তু আপনারা জানেন যে অ্যালামনি থেকে বিভিন্ন সময়ে আমরা সাহায্য করেছি। জি। এবং এছাড়াও ঢাকাতে বিভিন্ন ইনস্টিটিউশনে আপনার আমেরিকান অ্যালামনাই যারা আছে, ঢাকা মেডিকেল কলেজের জি, জি। ডায়ালাইসিস মেশিন, তারপরে আপনার ভেন্টিলেটার্স, তারপরে আপনার এই যে কোভিডের সময় যে আপনার ইনস্ট্রুমেন্টাল সাপোর্টগুলো না দিলে তো আসলে তারা সেই প্র্যাকটিসটাও করতে পারছে না, অ্যাকচুয়াল সেগুলি জিনিসটা দিয়েছে এবং তাতে অনেক রোগী আপনার উপকৃত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম জি। মডার্ন টেকনোলজির সাথে আমাদের যারা নবীন চিকিৎসক তারা তাদেরকে কিন্তু পরিচিত করা। এটার সাথে জ্ঞান লাভ করেছে। এটাতে নবীন একজন চিকিৎসক অ্যালামনাইতে যুক্ত হওয়ার অনেকগুলো কারণ আপনি দিয়েছেন, কি কারণে তারা অ্যালামনাইতে যুক্ত হতে পারে। একদম নবীন চিকিৎসকের জন্য আপনি অনেকগুলো ইতিমধ্যে কিছু বিষয় অ্যাড্রেস করেছেন, যে তাদেরকে মানবিক হয়ে ওঠার বিষয়গুলো আসছে। স্পেশালি নবীনদের জন্য আপনি বিশেষ কোনো পরামর্শ দিবেন কিনা স্যার, যারা আপনাদের তো দীর্ঘ অভিজ্ঞতা আছে? না, এখন দেখেন বর্তমান সময়ে একটা জিনিস খুব লক্ষণীয়, যে যারা সেবা গ্রহীতা এবং যারা সেবা দাতা জি, তাদের মধ্যে একটা বৈরী ফারাক পরিবেশ। রয়েছে। এবং প্রায়ই আমরা পত্রিকান্তরে কিন্তু দেখি যে ডিজিটালে দেখি। রোগীর লোক দ্বারা চিকিৎসক আক্রান্ত। নিগৃহীত আক্রান্ত হয়েছেন। সেই জায়গাটাই কিন্তু আমাদের আসলে অ্যাড্রেস করা দরকার আমি মনে করি। এটা একটা তো সরকার যারা নিগৃহীত হচ্ছেন তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব সরকারের। অ্যাট দ্য সেম টাইম যারা আমরা চিকিৎসক তাদেরও কিন্তু দায়িত্ব আছে রুগীর প্রতি আরও বেশি মানবিক। রুগীরা কেন এত বেশি ভায়োলেন্ট হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং আমি মনে করি যে নবীন যারা চিকিৎসক তারা রুগীর প্রতি আরও সময় দেওয়া উচিত। রুগীর সাথে তাদের যে বিহেভিয়ারাল যে প্যাটার্ন
সেটার ব্যাপারেও তাদের আরও সাবধান হতে হবে এবং সাথে সাথে এই জায়গায় সরকারও যারা অন্যায় আচরণ করছে চিকিৎসকদের প্রতি তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। এই দুইটা জিনিস একসাথে হওয়া দরকার। ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনারা অনেক নেতৃত্ব উঠে এসেছেন দেশে বিদেশে। নতুন একজন নেতৃত্ব তৈরি হওয়ার জন্য ঢাকা মেডিকেলের আসলে কোন কোন বিশেষ রোল আছে যেখান থেকে আপনাদের মতো নেতৃত্ব উঠে আসছে বা উঠে আসার মতো সুযোগ তৈরি হচ্ছে? ঢাকা মেডিকেল কলেজে তো বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ভর্তি হয়, আপনারা জি জানেন, জি জি এবং যার ফলশ্রুতিতে পরবর্তী জীবনেও আমি দেখেছি যে তারা যে কোনো পর্যায়ে যায় ভালো করে। এবং এটা দেখবেন যে অতীতে যেরকম ছিল, বিভিন্ন সাবজেক্টের যারা বাংলাদেশে আমি বলবো শুরু করেছেন, যারা জি ইন্ট্রোডিউস করেছেন নতুন সাবজেক্টগুলি, ম্যাক্সিমাম দেয়ার ডিএমসিএন। এখন তো অনেক সংখ্যা বেশি, অনেকগুলো ডক্টর বিভিন্নভাবে রাষ্ট্রীয় কাঠামোতেই তারা ভূমিকা রাখছে। এখন মানে স্বাস্থ্য খাতে দেখবেন যে যারা নেতৃত্ব দিচ্ছে ম্যাক্সিমামই ঢাকা মেডিকেল কলেজের থেকে যারা অ্যালামনি, তারা বিশেষ করে যে ডাইরেক্টর জেনারেল ডিজি, জি জি দুই ডিজি তো ঢাকা মেডিকেল কলেজের। বিভিন্ন হাসপাতালে যারা পরিচালক আছেন অনেকেই ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। তো আমি বলবো যে এটা তারা তাদের মেধার গুণেই তারা এই সমস্ত জায়গায় গিয়েছেন। এবং আমি অন্য মেডিকেল কলেজকে আমি আসলে আমি না, আমরা সেই ছোট করার জন্য হয়তো এই আলোচনাটা না, কিন্তু ঢাকা মেডিকেল যে ন্যাশনালি তারা রোল প্লে করছে নানানভাবে, সেই জায়গাটা আসছে। স্যার, এক্ষেত্রে এই যে মেডিকেল কলেজ ভিত্তিক নানান সোশ্যাল অ্যাক্টিভিটিস অর্গানাইজেশন আছে, এইটার কি কোনো বিশেষ ভূমিকা আছে বলে মনে হয়? অনেকগুলো সংগঠন তো তারা কাজ করে নানানভাবে, কেউ হয়তো ব্লাড নিয়ে কাজ করছে, এরকম কোনো কিছু, মানে নেতৃত্ব উঠে আসার ক্ষেত্রে এই সোশ্যাল অর্গানাইজেশনগুলো কি বিশেষ ভূমিকা রাখে কোনো? ডেফিনেটলি আপনার আমাদের তো বিভিন্ন প্রফেশনাল বডিজ আছে, সেইখানে আপনার যারা প্রফেশনালি সাউন্ড তারাই নেতৃত্ব দেয়, এবং যারা মেধাবী তারাই কিন্তু আলটিমেটলি নেতৃত্বে যায়। সেই জায়গায় ঢাকা মেডিকেল কলেজের যারা নবীন চিকিৎসক, তাদের তো অবশ্যই সুযোগ আছে আগামী নেতৃত্বে যাওয়ার। আসলে এখান থেকেই তৈরি হয়, এই ছাত্র অবস্থা থেকে আপনারা তৈরি হয়েছেন বলে আজকে ন্যাশনালি আপনারা লিড করছেন। এই জায়গায় যারা দেশে বিদেশে নানানভাবে ছড়িয়ে আছেন অ্যালামনাইরা, তারা সবাই যদি টোটাল অ্যালামনাই, এই ডিএমসি অ্যালামনাই যদি একটা শক্তি, সেই শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, ন্যাশনালি বিশেষ কোন রোল, কোন চেঞ্জ আমরা আসলে আনতে পারি, এরকম কোনো প্রসপেকশন মনে হয়? এটা তো ধরেন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি রিসেন্টলি আমেরিকাতে গিয়েছিলাম, তো আমি আই হ্যাভ গিভেন এ রিসেপশন ইন নিউ ইয়র্ক। দুটো রিসেপশনে আমি ছিলাম। সেইখানে যারা প্রবাসী চিকিৎসক, বিশেষ করে একটি ছিল ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন যারা ছাত্র চিকিৎসক তারা, আরেকটি ছিল সর্ব মেডিকেল কলেজের চিকিৎসকদের একটি জায়গা। দুই জায়গাতেই যেটা আমি দেখেছি, যারা প্রবাসে আমাদের চিকিৎসকরা কাজ করছেন, তারা দেশের জন্য কিছু করতে চান, এবং তাদের যে অদম্য আগ্রহ, সেই আগ্রহটাকে আমরা আসলে সেভাবে কাজে লাগাতে পারছি না। তারা কিন্তু দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট, ডিসেমিনেট দেয়ার নলেজ, দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি। তো এই জায়গায় কিন্তু সরকারি সম্পৃক্ততা না থাকলে ইট ইজ নট ভেরি ইজি টু টেক দেয়ার। এটা একটু আরেকটু স্যার এলাবোরেট করবেন কিনা, মানে এখানে তাদের যে অ্যাসেট, তারা যে অ্যাসেট এক একজন, তাদেরকে আসলে কিভাবে কাজে লাগিয়ে আসলে ডিএমসি এবং ন্যাশন আরেকটু বেনিফিটেড হতে পারে, ওইটা কি হতে পারে? এটা তাদের ধরেন তাদের যে তারা বিভিন্ন সেক্টরে যে পজিশনে আছে ওখানে, তাদের এখানে একাডেমিক্যালি তাদেরকে সম্পৃক্ত করা যায়। বিভিন্ন কোর্স কারিকুলামে তাদেরকে তারা বিনামূল্যে এখানে সেবা দিতে রাজি আছে। তারপর ইকোনমিক্যালি তাদের যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট আছে, তারা ওইখানে বিনামূল্যে তারা ওইটা অ্যারেঞ্জ করবে, এইখানে এসে তারা সেই সার্ভিসটা দিতে চায়। কিন্তু এটা তো এক দেশ থেকে আরেক দেশে কোনো সার্ভিস দিতে হলে সরকারের অনুমোদন ব্যতীত কিন্তু কোনো জিনিস হয় না। কাজেই তারা শুধু একটা জিনিস চায়, যে ডিউ রেসপেক্ট, নাথিং মোর দ্যান দ্যাট। তারা কোনো পারিশ্রমিক চায় না, নিজের পয়সায় আসবে, নিজের পয়সায় সার্ভিস দিবে,
এবং দেশ যেন উপকৃত হয়, লক্ষ্য হলো একটাই। Right. অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো ব্যক্তিগত তাদের রেপুটেশন, ওইটারও তাদের আকাঙ্ক্ষা নাই। তাদের একমাত্র আকাঙ্ক্ষা দেশের জন্য কিছু করা। স্যার একটা তো সেই জায়গায় আমরা কিন্তু আমাদের দেশের যারা সরকারিভাবে যারা ভূমিকা রাখছেন, জি জি যে সেইভাবে এই ফোর্সটাকে আমরা ব্যবহার করতে পারছি না। স্যার, আমরা নিশ্চয়ই এই মুহূর্তে আশাবাদী হতে পারি, যেহেতু ডিএমসিএনরাই এখন দেশের স্বাস্থ্য খাতে নানা নেতৃত্বে আছে, এটা হয়তো শুরু হবে, আমরা সেই প্রত্যাশা করি। ইনশাআল্লাহ। একটা জিনিস একটু স্যার অ্যাড করতে চাই এখানে, এই যে আপনি বলছিলেন যে আপনাদের সময় ব্যাচে ভর্তি সংখ্যা একরকম, আমরা 2-4-5 বছর আগে একরকম, এখন একরকম, ডিএমসির ক্ষেত্রে এই উঠানামাটা মানে ব্যালেন্স করা যায় কিভাবে? এটা এখানে হয়তো কিছু ইনফ্রাস্ট্রাকচার ঘাটতি আছে, অনেক কিছু ঘাটতি আছে, কিন্তু সেই ঘাটতি ওভারকাম করার ওয়েটা কি হতে পারে, স্টেবল করার ওয়েটা কি হতে পারে? এইখানে ধর ছাত্র ভর্তির সাথে হাসপাতালের বেড সংখ্যা খুব সরাসরি জড়িত। একটা সরকারি নিয়মাবলীতে আছে যে একজন ছাত্রের পরিবর্তে 5টি রোগীর বিছানা থাকতে হবে। ধরেন আপনি যদি 50 জন আপনি ছাত্র ভর্তি করেন, তাহলে আপনার 250 বেডের একটি হাসপাতাল লাগবে। থাকতে হবে। তো ঢাকা মেডিকেল কলেজে এই বেড সংখ্যার দিক দিয়ে কিন্তু এখন মনে করেন যে অনেক বেশি। সেই জায়গায় আমরা 300 ছাত্র ভর্তি করতে পারি। Right. তো কিন্তু শুধু তো ছাত্রদের আবাসন রোগী সহ ভর্তি নানা করলেই কিছু, হবে না, হ্যাঁ। এই ছাত্রগুলিকে আবার পড়ালেখা করার জন্য ক্লাস তাদেরকে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস, তাদের আবাসন ব্যবস্থা, লাইব্রেরি, এগুলি দিতে হবে। তো সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু এই যে উত্থান এবং পতন স্যার। কম বেশি এটা হয়েছে। তো এখন এটাকে একেবারে স্টিডি পর্যায়ে রাখার কোনো এমন কোনো যৌক্তিকতা নাই। দেশের দরকারে এবং নিড বেসড যখন প্রয়োজন হয়, বিদেশেও কিন্তু এরকম, আপনার যখন দরকার হয় তারা ছাত্র ভর্তি বাড়ায়, যখন দরকার হয় না তখন তারা কমিয়ে দেয়। কারণ এমনভাবে চিকিৎসক তৈরি করতে হবে যেন আনএমপ্লয়েড না থাকে, সেই চিকিৎসক যেন উদ্বৃত্ত না হয়ে যায়। হ্যাঁ, বেকার চিকিৎসক যেন আমরা তৈরি না করি, মানসম্মত ভালো চিকিৎসক তৈরি করাটা হলো লক্ষ্য। স্যার, এই মানসম্পন্ন চিকিৎসকের কথাটা যেটা বললেন, এখানে তো ওই যে আপনি প্রথমে একটা বিষয় অ্যাড্রেস করছিলেন যে প্রযুক্তিগত জায়গাগুলো, ইনস্ট্রুমেন্টাল জায়গাগুলো রাখা, ডিএমসির এই ইনস্ট্রুমেন্টাল জায়গাগুলোকে আপডেটেড কিনা, এই বা এক্ষেত্রে অ্যালামনাইরা আসলে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারে কিনা? এটা হলে তো আসলে ছাত্র, আপনি যে উদ্দেশ্যের কথা বললেন যে আমরা আসলে ভালো ছাত্র তৈরি করতে চাই, ভালো ডক্টর তৈরি করতে চাই, এটা তো খুব ক্লোজ কানেক্টেড। না, ঢাকা মেডিকেল কলেজের তো ডেফিনেটলি আপনার এই যে ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপ, আমি সেজন্য বললাম ঢাকা মেডিকেল কলেজের করিডোর দিয়ে হাঁটলেও ইউ লার্ন সামথিং। কারণ প্রত্যেকটা কোনায় কাঞ্চিতে আপনার বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা অন্যান্য অনেক জায়গায় নাই। যার কারণে তারপরেও আপনি যেটা বলেছেন যথার্থ, যে উন্নতির তো কোনো শেষ নাই। পৃথিবী কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিশেষ করে আপনার আধুনিক যে সার্জিক্যাল যে আপনার প্রসিডিওর্সগুলি, আমরা কিন্তু এইসব জায়গায় অনেক পিছিয়ে আছি। সেই জায়গায় ডেফিনেটলি কাজ করার আছে আমাদের নবীন প্রজন্ম যারা, স্যার। তাদেরকে শেখার জন্য আপনার রোবোটিক সার্জারি, হ্যাঁ, এটা তো এখন সারা দুনিয়াতে অসম্ভব আপনার পপুলার একটা সার্জারি। বাংলাদেশ কিন্তু একদম নবীন এই জায়গায়। আচ্ছা স্যার, এখানে এই যে অ্যালামনাই, আমরা যেহেতু অ্যালামনাই নিয়ে বিশেষ আলোচনায় আছি, অ্যালামনাইদের মধ্যে যারা আছেন, আমরা যখন একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে বা যেখানে যত অ্যালামনাই, আমরা একজন অপরকে পেলে অনেক বেশি আনন্দিত হই, উচ্ছ্বাসিত হই, তাকে কিভাবে হেল্প করা যায়, এই যে মোটিভটা আমাদের মধ্যে কাজ করে, ডিএমসিয়ানদের এই মোটিভটার লেভেলটা কতটা হাই? ঢাকা মেডিকেল কলেজের যারা গ্র্যাজুয়েটস, তারা আরেকজন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র যদি দেখা হয় তাহলে অবশ্যই ভালো লাগে, এটা তো স্বাভাবিক। আমরা তবে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের চেয়ে অন্যান্য মেডিকেল কলেজের বন্ধনটা আরও বেশি মনে হয় আমার কাছে। হ্যাঁ, ওকে স্যার, এই বন্ধন তাহলে আরো শক্তিশালী করার জন্য আপনার পরামর্শটা কি? না, এটা হলো, এটা তো অবশ্যই একজন জুনিয়র ঢাকা মেডিকেল কলেজের ছাত্র অথবা চিকিৎসক যখন তার সিনিয়রের কাছে যাবে, তাকে অবশ্যই সিনিয়রের Welcome ওয়েলকাম করা, করা right. উচিত। এবং জুনিয়রও
সেই সিনিয়রকে রেসপেক্ট করা উচিত। তাহলে এই যে মিউচুয়াল যে বন্ডেজটা এটা ডেফিনেটলি বাড়বে। স্যার, অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আপনি বলছেন অলরেডি যে ডিএমসিয়ানদের এই সম্পর্কগুলো উন্নয়নের জন্য। আমরা যদি আরও কিছু জানতে চাই যে ডিএমসিয়ানদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো হলে পরে এই সম্পর্কটা আরও বেশি ভালো হবে। না, এটা তো ধরেন বিশেষ করে যদি কোনো জুনিয়র চিকিৎসক কোনো সিনিয়রের কাছে কোনো কিছু শেখার জন্য যায়, জি। সিনিয়রের দায়িত্ব হলো তাকে যথাভাবে সাহায্য করা। এই যে এই ক্যারিয়ার বিল্ডিংয়ে যখন একজন সিনিয়র একজন জুনিয়রকে সাহায্য করে, ওই জুনিয়র কিন্তু সারা জীবন আপনার সেই সিনিয়রকে মনে রাখে, শ্রদ্ধা করে। এই জায়গায় আমি মনে করি যে ঢাকা মেডিকেল কলেজের যারা অ্যালামনি, যেহেতু তারা মেধাবী, ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছেন, তাদের দায়িত্ব হলো তাদের জুনিয়রদেরকে তাদের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা, যাতে করে তাদের মধ্যে বন্ডেজ বাড়ে। অ্যাট দ্য সেম টাইম যে আপনার সেই জুনিয়র চিকিৎসকরা যেন তাদের মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে আগামী দিনে। অনেকগুলো বিষয় এসছে, অনেকগুলো বিষয় মন খুলে বলেছেন। আপনার কাছ থেকে আপনার একটা স্মৃতি, কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে, কোন স্মৃতিটা আপনাকে হয়তো অনুপ্রাণিত করে এই কাজগুলো আরও বেশি করবার জন্য, এরকম কোনো স্মৃতি ঢাকা মেডিকেলের সাথে আছে, এটা শেয়ার করতে চান? ঢাকা মেডিকেল কলেজে যখন আমরা ছাত্র ছিলাম এবং বিশেষ করে যখন ইন্টার্নি ছিলাম, তখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার সবসময় মনে হয় যে আমরা তখন ওয়ার্ডে আমাদের এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, তারা আপনার এখনও যেরকম ঔষধ বিনামূল্যের ঔষধ দেয়, স্যাম্পলস, জি জি। এগুলি আমাদেরকে দিত। আমরা আমাদের ওয়ার্ডে আমাদের আলমারি ছিল, আমরা এই ঔষধগুলি কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করতাম না। এগুলি সেই আমরা বলতাম মেডিসিন ব্যাংক, সেই আলমারিতে এই ঔষধগুলি আমরা রাখতাম। এবং এই ঔষধগুলি ঢাকা মেডিকেল কলেজ, আপনি জানেন যে সমস্ত বাংলাদেশের গরিব রুগীরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আসে। এমনও রুগী আসে যার কোনো অ্যাটেন্ডেন্স নাই, ওষুধ কেনা তো দূরের কথা, ঠিকানাও নেই। তা আমরা সেই ঔষধগুলি আমরা সেই রুগীগুলিকে আমরা দিতাম। অনেক সময় আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা রুগীদেরকে ওষুধ কিনে দিয়েছি। তো এই জিনিসটা আমি ছাত্রদেরকেও বলি এখন, যে তোমার এই যে সামাজিক দায়বদ্ধতার কাজটি তোমার ছাত্র জীবন থেকে শুরু করতে হবে। তখনকার যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি, এবং এটা আমি মনে করি যে এটা সবাই এটা প্র্যাকটিস করা উচিত। এটা আমার সবসময় মনে হয়। খুব ভালো লেগেছে স্যার এই স্টোরিটা। এইটার সাথে ম্যাচ করে আমরা ওই যে আরেকটু আগে আপনি একটু আলাপ করছিলাম যে রোগীর সাথে আমাদের চিকিৎসকের যে দূরত্বের জায়গাটা তৈরি হয়ে গেল। আমি দুটো স্পেসিফিক আপনার কাছ থেকে চাই। একটা হচ্ছে চিকিৎসকের এই জায়গায় করণীয় কি, একই সাথে রোগীদের করণীয় কি যারা এই চিকিৎসকের প্রতি মানে আক্রমণাত্মক বা নানানভাবে হয়রানি করছেন। দুটো পক্ষের জন্য আপনার পরামর্শের জায়গাটা কি হবে? একটা বার চিকিৎসকের জায়গা থেকে আমি বলবো যে চিকিৎসক রুগীকে যে পরিস্থিতি সেটা ভালোভাবে এক্সপ্লেইন করা দরকার। এই এক্সপ্লেনেশনটা, কাউন্সেলিংটা অনেক অংশে অনেক ক্ষেত্রে ঠিক মতো হয় না বলেই অনেক সময় রুগী ক্রুদ্ধ হয়ে যায়, অনেক সময় রুগী রিপারকেট করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সেটা না। এখানে আমাদের বাংলাদেশের রুগীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বিগত 17-18 বছরে আপনার আইনের শাসন একেবারেই ছিল না। অনেকেই মনে করতো যে আমি যাই করি না কেন আমার কোনো বিচার হবে না, যার কারণে আপনার চিকিৎসক ছিল সহজ টার্গেট, নিরীহ একটা শ্রেণী সমাজের। তাকে অ্যাটাক করলে সে জানে যে তার কোনো বিচার হবে না, তো তার রাগের ক্ষোভের বহিঃপ্রকাশটা সে চিকিৎসকের উপরে করত। এই কালচারটা কিন্তু বর্তমানেও চালু আছে, এবং বর্তমানে দেখবেন যে আমাদের যারা কর্তা ব্যক্তি তারাও সামাজিক মিডিয়াতে চিকিৎসককে হেয় করে এমন ধরনের মন্তব্য, এমন ধরনের বক্তব্য, এমন ধরনের আচরণ, যেগুলি সামাজিকভাবে চিকিৎসকদের আপনার নিচু
করে দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম জনগণকে মুখোমুখি করে মুখোমুখি দিচ্ছে। করে দিচ্ছে, রাইট। হ্যাঁ, এই জন্য যারা দায়িত্বশীল ব্যক্তি, আমি মনে করি তাদের আরো দায়িত্বশীল আচরণ করা, কথাবার্তা বলা উচিত। স্যার ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় অ্যাড্রেস করেছেন। এই মুহূর্তে আমরা যেই প্রোগ্রামে আছি, স্পেশাল পডকাস্ট হচ্ছে ডিএমসি ডে নিয়ে। সেই ডিএমসি ডে আসছে 10 তারিখ এবং যতটুকু জেনেছি 4000-এর মতো শিক্ষার্থীকে এখানে অ্যাকোমোডেট করার পরিকল্পনা নিয়ে নানান আয়োজন হচ্ছে। এই ডে উদযাপন নিয়ে আপনার স্যার বিশেষ কোনো বলার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ডিএমসি ডেটা তো আমাদের সবার, যারা আমরা ডিএমসি অ্যালামনি, আমাদের আবেগের জায়গা। তো দীর্ঘদিন পর আমি বলবো যে একটি উৎসব মুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ দিবস পালন হচ্ছে। তা আমার আহ্বান থাকবে সমস্ত অ্যালামনির কাছে, দে শুড কাম ইন গ্রুপস, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এনজয় দি প্রোগ্রাম। ওখানে অনেক সিনিয়র্স আসবে, অনেক জুনিয়র আসবে, মানে কারো কারো আমি বলবো যে বয়সের ডিফারেন্স হবে, হয়তো হবে 60-70 বছর। Right. তো এই 70 বছরের নবীন একজনের সাথে 70 বছরের একজনের প্রবীণ একজনের পরিচয় যে হবে। মিলন, Right. দুইজনকেই কিন্তু ভীষণভাবে আমি এটা বলবো প্রাণিত যে, করে হ্যাঁ, এবং সাহায্য এটাতে করবে। যেটা হয় যে অনেকদিন পরে হয়তো আপনারই কোনো এক বন্ধুর সাথে আপনার 7 বছর, 8 বছর, 10 বছর পরে দেখা হবে। এক্স্যাক্টলি। যে সিনিয়র ভাইটা আমাকে হয়তো স্নেহ করতো, তার সাথে আমার অনেক দিন পরে দেখা হবে। এবং গেলে পরে যেটা হয় যে দেখা যায় যে 40 বছর পর ক্লাসমেটের সাথে দেখা হয়, এরকম ঘটনা ঘটেছে। তো সেই কারণে আমি আহ্বান জানাবো সবাইকে যে সবাই দলবদ্ধভাবে এবং ইন্ডিভিজুয়ালি সেখানে আসুক, আসলে পরে এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে এবং ইনশাআল্লাহ সবাই আমরা এখান থেকে আনন্দের ভাগ দিয়ে আমরা বাসায় ফিরতে পারবো। স্যার একদম শেষের দিকে আমরা যদি কিছু ডিএমসি লিজেন্ডকে স্মরণ করতে চাই, আমাদের অনেক নারী চিকিৎসকও বের হয়েছেন, অনেকভাবে কাজ করছেন নানানভাবে। আমরা যদি শেষে এসে কাউকে কাউকে স্মরণ করতে চাই, কাদেরকে স্পেশালি আমরা স্মরণ করতে পারি ডিএমসির এই ডে উপলক্ষে? ঢাকা মেডিকেল কলেজে ধরেন যারা পুরনো শিক্ষক ছিলেন, প্রত্যেকের নামই আসলে স্মরণ করার মতো। কারণ বাংলাদেশে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় যে নতুন নতুন এডিশনগুলি হয়েছে, প্রত্যেকটার পিছনে ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অ্যালামনিরা জড়িত। আপনি যদি নিউরো সার্জারিতে বলেন প্রফেসর রশিদ উদ্দিন, আপনি যদি মেডিসিনে বলেন প্রফেসর ইউসুফ আলী, হ্যাঁ, জিএম চৌধুরী, হ্যাঁ, আপনার অলিউল্লাহ, দেন অল ডিএমসিয়ান। আপনি যদি পেডিয়াট্রিক্সে বলেন প্রফেসর নাজমুল নাহার, প্রফেসর আবিদ হোসেন মোল্লা, হ্যাঁ, এদের নাম যে কোনো গ্র্যাজুয়েট, যে কোনো মেডিকেল কলেজের চিকিৎসকের কাছে গেলেই এদের নাম আপনি শুনতে পারবেন। এরকম ইন এভরি সাবজেক্টস আপনার যারা লিজেন্ডস, হ্যাঁ, তারা আপনার গাইনোকোলজিস্ট টিএ চৌধুরী সবাই চিনে, প্রফেসর আনোয়ার আবের বেগম সবাই চিনে এক নামে। তো দে আর ডিএমসিয়ান। হ্যাঁ, আপনি যদি কার্ডিওলজিতে চিন্তা করেন, হ্যাঁ, দেখবেন যে কার্ডিয়াক সার্জারি, যাদের হাত ধরে বাংলাদেশে আজকে কার্ডিয়াক সার্জারি এই পর্যায়ে এসছে, তারা ডিএমসিয়ান। তো এরকম প্রতিটা ক্ষেত্রে আমি আসলে নাম বলে অনেকের নাম বলা যাবে না, আমি ছোট করতে চাই না, বিকজ বাংলাদেশ নাম অবশ্যই অনেক বড় লম্বা হবে, আসলে সবার নাম বলার হয়তো সময় হবে না। আমরা আজকের এই দিবসে সকল চিকিৎসকদেরকে, সকল অ্যালামনাইদেরকে স্মরণ করছি। বিশেষ করে প্রথম যে প্রিন্সিপাল ছিলেন ওনার থেকে শুরু করে আজকের প্রিন্সিপাল, যারা মূলত এই নেতৃত্বকে এগিয়ে নিয়েছেন, আমরা স্যার সবাইকে আসলে অনেক বেশি এই ধন্যবাদ দিতে চাই। তারা টেনে নিয়ে এসেছিল বলে আজকের ডিএমসিটা এইভাবে দাঁড়িয়ে আছে। এই লিস্ট আসলে অনেক লম্বা স্যার, সবাইকে তো আমরা হয়তো এভাবে নাম ধরে স্মরণ করতে পারবো না, তবে আমরা অন্তত বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রথম থেকে আজ পর্যন্ত সকল প্রিন্সিপাল স্যারদেরকে, যারা মূলত নেতৃত্ব দিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে এসেছেন। তারা হয়তো সেভাবে হাল না ধরলে আজকের এই জায়গাটা হয়তো আসতো না। আমরা সকল অ্যালামনাইদেরকে মূলত আজকের এই দিবসে স্মরণ করতে চাই। স্যার সর্বশেষ আপনার কাছে দুটো খুব শর্ট করে জানতে চাই, ডিএমসি আপনাকে কি দিয়েছে? ধন্যবাদ। আসলে ডিএমসি কি দিয়েছে যদি বলেন, আজকের আমি যা তার পুরোটাই ঢাকা মেডিকেল কলেজের দান। ডিএমসিকে আপনি কি দিতে চান? আমি ঢাকা মেডিকেল কলেজের যে কোনো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চাই, অতীতে করেছি, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকবো ঢাকা মেডিকেল কলেজের যে কোনো পজিটিভ
কাজে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত দ্য ওয়েলনেস ডেস্ক স্পেশাল পডকাস্টে এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যার, যিনি প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং গুরুত্বপূর্ণ একজন ডিএমসি অ্যালামনাই। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, অনেকগুলো স্মৃতি শুনলাম এবং সেই স্মৃতি থেকে আশা করি আমাদের ডিএমসিয়ানরা অনেকভাবে নিজেদেরকে প্রাণিত করবেন। স্পেশালি এই 81st ডিএমসি ডেতে নিজেদেরকে সম্পৃক্ত করবেন, সানন্দে তারা উপস্থিত হবেন এবং যে আলোচনাগুলো হয়েছে যে একজন চিকিৎসক হওয়ার জন্য নবীন চিকিৎসক হিসেবে, অ্যালামনাই হিসেবে তারা কিভাবে ডিএমসিকে কন্ট্রিবিউট করতে পারে, কিভাবে তারা ন্যাশনের জন্য কন্ট্রিবিউট করতে পারে, এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। সেগুলো থেকে আশা করি আমরা কোনো একটা মেসেজ নেওয়ার চেষ্টা করব। সবাইকে এই 81st ডিএমসি ডেতে স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।